চিরায়ত সাহিত্যে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি স্যার আর্থার কোনান ডয়েলের কালো প্রাসাদের মালিক। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের গল্প, স্যার আর্থার কোনান ডয়েলের কালো প্রাসাদের মালিক। ২০০ বছর আগের কথা। জার্মান সেনাদল ফ্রান্সে ঢুকে পড়েছে এবং প্যারিস শহরকে তারা ঘিরে ফেলেছে উত্তর ও দক্ষিণ দিকে। ফরাসি সৈন্যরা তাড়া খেয়ে ফ্রান্সের উত্তর দিকে চলে যাচ্ছে। জার্মানরা ধীরে ধীরে ফ্রান্সের বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ছে। পরাজয়ের অপমান ও গ্লানিতে ফরাসি নাগরিকরা মুহ্যমান। পদাতিক, অশ্বরাহী, গোলন্দাজ সব ধরনের সেনাদের চেষ্টা ব্যর্থ করে ফ্রান্স অবসম্ভবী পরাজয়ের মুখোমুখি। দল বেঁধে লড়াইয়ে ফরাসিরা জার্মানদের থেকে কম দক্ষ হলেও চোরাগুপ্তা এক যুদ্ধে ফরাসিরা নিপুণ। তাই প্রকাশ্য যুদ্ধের বাইরেও আর এক ধরনের যুদ্ধ চলতে লাগল ব্যক্তিগত পর্যায়ে, প্রতিহিংসার যুদ্ধ। জার্মানরা একজন ফরাসিকে হত্যা করলেই আর এক ফরাসি তার প্রতিশোধ নিতে লাগল। জার্মানির এক সেনা অধিকারী কর্নেল ফন গ্রাম এরকম চোরাগুপ্তা আক্রমণে বিশেষ চিন্তিত হয়ে পড়েন। তার পদাতিক সেনা তখন নরমান্ডির একটা ছোট্ট শহরে, আশেপাশে ছোট ছোট গ্রাম আর খামার বাড়ি। ফরাসি সেনাদের কোনো চিহ্ন নেই কোথাও, কিন্তু তা সত্ত্বেও প্রতিদিন সকালে খারাপ খবর আসত। হয় কোনো জার্মান সস্ত্রীকে মৃত অবস্থায় পাওয়া গেছে, কিংবা জার্মান সেনাদের কোনো ছোট দল নিখোঁজ। এরকম খবর পেলেই কর্নেল রেগে গিয়ে গ্রামের কিছু ঘরবাড়িতে আগুন লাগিয়ে দিতেন। নিরীহ গ্রামবাসীরা ভয়ে কাঁপত, কিন্তু পরদিন সকালে আবার একই ঘটনার পুনরাবৃত্তি। এই অদৃশ্য শত্রুকে খুঁজে পাওয়া অসম্ভব হয়ে পড়েছিল, কিন্তু বেশ বোঝা যাচ্ছিল অপরাধের উৎস একটাই, কেননা জার্মান সেনাদের হত্যা বা নিখোঁজ করা হচ্ছিল একটা নির্দিষ্ট পদ্ধতিতেই। গ্রামবাসীদের ভয় দেখিয়েও অপরাধের কোনো সূত্র পাওয়া গেল না। তখন বাধ্য হয়ে কর্নেল ফন গ্রাম অপরাধীকে ধরে দেওয়ার জন্য পুরস্কার ঘোষণা করলেন। প্রথমে ৫০০ ফ্রাঙ্ক, তারপরে ৮০০ ফ্রাঙ্ক পুরস্কার ঘোষণা করেও কোনো লাভ হল না। গ্রামবাসীরা কেউ প্রলোভনে পা দিল না। শেষে একজন পদস্থ জার্মান সেনাধিকারীকে হত্যা করার পর পুরস্কারের অঙ্ক বাড়িয়ে করা হল ১,০০০ ফ্রাঙ্ক। এবার আশার আলো দেখা গেল। ফ্রাঁসোয়া নামে এক কৃষি শ্রমিক আর লোভ সামলাতে পারল না। নীল পোশাক পরা, খয়াটে মুখের শোয়ার দিকে অবজ্ঞার দৃষ্টিতে তাকিয়ে কর্নেল জিজ্ঞাসা করলেন, তুমি ঠিক জানো অপরাধী কে? জি হুজুর, জানি। অপরাধীর নাম? হুজুর, ওই ১,০০০ ফ্রাঙ্ক। যতক্ষণ না পর্যন্ত তোমার কথা সত্য প্রমাণিত হচ্ছে, ১ পয়সাও পাবে না। এবার বলো, আমাদের লোককে কে হত্যা করেছে? ওই কালো প্রাসাদের মালিক, কাউন্ট ইউস্তাদ। মিথ্যে কথা। অভিজাত সম্প্রদায়ের একজন ভদ্রলোক কখনোই এই জঘন্য ধরনের অপরাধ করতে পারে না। কাঁধ ঝাঁকিয়ে ফ্রাঁসোয়া বলল, বুঝতে পারছি, আপনি কাউন্টকে চেনেন না। আমি যা বলছি তাই সত্যি। আপনি নির্দ্বিধায় খোঁজ নিয়ে দেখতে পারেন। কাউন্ট ইউস্তাদ এমনিতেই কড়া ধাতের মানুষ, কিন্তু একমাত্র সন্তানের মৃত্যুর পর থেকে উনি আরও ভয়ঙ্কর হয়ে উঠেছেন। তার ছেলে যুদ্ধের সময় জার্মান সেনাদের হাতে ধরা পড়েছিল। জার্মানি থেকে পালাবার সময় তার মৃত্যু হয়। তারপর থেকে কাউন্ট উন্মাদের মতো হয়ে যান। নিজের প্রজাদের সঙ্গে নিয়ে জার্মান সৈন্যদের নিয়মিত অনুসরণ করেন। জানি না কতজন জার্মানকে আজ পর্যন্ত মেরেছেন। মৃতদের কপালে ছুরি দিয়ে দাগ কেটে তৈরি করা যে ক্রসটা দেখা যায়, সেটা কাউন্টের বংশের চিহ্ন। কথাটা সত্যি। প্রত্যেক মৃত জার্মানের কপালে ক্রসের চিহ্ন পাওয়া গেছে। কর্নেল একটু ঝুঁকে পড়ে টেবিলের উপর রাখা ম্যাপটার উপর আঙুল ভুলিয়ে বললেন, প্রাসাদ তো কাছেই। হ্যাঁ হুজুর, এখান থেকে মাত্র ৩.৫ মাইল। তুমি জায়গাটা চেনো? আগে হ্যাঁ, আমি ওখানেই কাজ করতাম। কর্নেল বেল বাজিয়ে একজন সার্জেন্টকে ডেকে বললেন, এই লোকটাকে কিছু খেতে দাও, আর আপাতত আটকে রাখো। কেন হুজুর? আমাকে আটকে রাখবেন কেন? আমি তো আর কিছুই জানি না। তোমাকে আমরা গাইড হিসাবে চাই। কিন্তু কাউন্ট ইয়োস্তাদ যদি আমাকে দেখতে পান, যদি তার হাতে পড়ি, দোহাই হুজুর। শোয়াকে নিয়ে যাওয়ার জন্য সার্জেন্টকে ইশারা করলেন কর্নেল। সেই সঙ্গে বললেন, ক্যাপ্টেন বাউমগার্ডেনকে এক্ষুনি আমার কাছে পাঠাও। ক্যাপ্টেন বাউমগার্ডেন তক্ষুনি এলেন। তিনি মাঝবয়সী, চোয়াল চওড়া, চোখ দুটো নীল, হলদেটে গুপ আর পুরা ইটের মতো লাল মুখের রং। মাথায় চুল নেই। মাথার চামড়া টান টান
আর এত উজ্জ্বল যে আয়নার মতো লাগে। একটু ধীর প্রকৃতির লোক হলেও ক্যাপ্টেন খুব সাহসী আর নির্ভরযোগ্য। কর্নেলের তাই বিশেষ আস্থা বাউমগার্টেনের উপর। ক্যাপ্টেন, তুমি আজ রাতেই ওই কালো প্রাসাদে চলে যাও। একটা গাইড দিয়ে দিচ্ছি। তুমি কাউন্ট ইউস্তাসকে গ্রেপ্তার করে নিয়ে আসবে। কোনো রকমের প্রতিশোধের চেষ্টা করলেই তৎক্ষণাৎ গুলি চালাবে। কজন লোক নিয়ে যাব কর্নেল? দেখো, চারিদিকে তো গুপ্তচর। কাউন্ট কিছু বোঝা বা জানার আগেই তার উপর হামলা করা দরকার। বেশি লোক না নিয়াই ভালো। ঠিক আছে, জনাকড়ি লোক নিলেই হবে। আর উত্তর দিকে যাওয়ার ভান করে ম্যাপে দেখানো এই রাস্তায় হঠাৎ ঢুকে পড়ব। তাতে কেউ কিছু বোঝার আগেই কালো প্রাসাদে পৌঁছানো যাবে। বেশ, কাল সকালেই তোমার সঙ্গে দেখা হবে, বন্দিসহ। ডিসেম্বরের এই শীতের রাতে ক্যাপ্টেন বাউমগার্টেন ২০ জন সৈন্য নিয়ে উত্তর পশ্চিম দিকের বড় রাস্তা ধরে রওনা হলেন। ২ মাইল গিয়েই দলটি ঢুকে পড়ল একটা সরু মেঠো রাস্তায়। ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল। পপলার গাছ আর দুপাশের ক্ষেতের মধ্যে দিয়ে ভেসে আসছিল বৃষ্টি আর হাওয়ার শব্দ। ক্যাপ্টেনের পাশেই ছিল সার্জেন্ট মোসার। সার্জেন্টের কবজির সঙ্গে সোয়ারের এক হাত বাঁধা। ফ্রাসোয়ারের কানে কানে বলে দেয়া হয়েছে, এই দলের উপর কোনো অতর্কিত আক্রমণ হলেই প্রথম গুলিটা তার মাথায় ঢুকবে। পেছন পেছন হাঁটছিল দলের বাকি সেনারা। নরম ভেজা মাটিতে তাদের জুতার সপ সপ আওয়াজ শোনা যাচ্ছিল। গন্তব্য, উদ্দেশ্য এসবই তাদের জানা, এবং সাথীদের মৃত্যুর বদলা নেয়ার সুযোগ পেয়ে তারা সকলেই উদ্দীপ্ত। রাত 11:30 নাগাদ ফ্রাসোয়া সবাইকে নিয়ে এসে থামল দুটো বড় থাম লাগানো একটা প্রকাণ্ড লোহার গেটের সামনে। গেটের সঙ্গে লাগানো প্রাচীল মাঝে মাঝে ভেঙে গেছে। চারপাশে আগাছা আর কাটার ঝোপ। ভাঙা পাঁচিলের মধ্য দিয়ে কম্পাউন্ডে ঢুকে পুরো দলটা ওক গাছের ছায়ার নিচে লুকিয়ে এগিয়ে গেল প্রাসাদের দিকে। কালো রঙের প্রকাণ্ড প্রাসাদ। বর্ষাকালের সেরা মেঘের ফাঁক দিয়ে জ্যোৎস্না এসে প্রাসাদের উপর একটা আলো আধারী পরিবেশ তৈরি করেছে। প্রাসাদের আকৃতি অনেকটা ইংরেজি এল অক্ষরের মতো। সামনে খিলান দেয়া একটা নিচু দরজা, আর দেয়াল জুড়ে জাহাজের জানালার মতো ছোট ছোট জানালা। ছাদের কিছু কিছু অংশ কোণের দিকে ভেঙে পড়েছে। একতলার একটা জানালায় আলো দেখা যাচ্ছিল। ক্যাপ্টেন নিচু গলায় আদেশ দিয়ে দলের লোকেদের বাড়িটার বিভিন্ন দিকে পাহারা দিতে পাঠালেন। তিনি আর সার্জেন্ট পা টিপে টিপে জানালার কাছে গিয়ে উঁকি মারলেন ভেতরে। ঘরটা ছোট, আসবাব সামান্যই। সাধারণ কাজের লোকের পোশাক পরা একজন বয়স্ক লোক একটা কাঠের চেয়ারে বসে মোমবাতির আলোয় একটা ছেঁড়া কাগজ পড়ছিল। পা দুটো সামনে একটা বক্সের উপর তোলা। পাশের টুলের ওপর একটা মদের বোতল ও গ্যালাস। জানালা দিয়ে বন্দুক ঢোকাতেই লোকটা ভয় চিৎকার করে লাফিয়ে উঠল। একদম চুপ। পুরো বাড়ি আমরা ঘিরে ফেলেছি। পালানোর কোনো রাস্তা নেই। এসে দরজাটা খুলে দাও, নাইলে আমরা জোর করে ভেতর ঢুকব। গুলি চালাবেন না, এক্ষুনি খুলে দিচ্ছি। একটু পর পুরনো তালা খোলার ও দরজার হুকু সরানোর আওয়াজের সঙ্গে সঙ্গে দরজাটা খুলে গেল, আর কয়েকজন জার্মান সৈনিককে নিয়ে ক্যাপ্টেন বাড়ির মধ্যে ঢুকে পড়লেন। এই প্রাসাদের মালিক কাউন্ট ইউস্তাস কোথায়? মালিক তো এখন নেই, বাইরে গেছে। এত রাতে বাইরে? মিথ্যে কথা বলার জায়গা পাওনি? সত্যি বলছি, উনি বাড়িতে নেই। কোথায় গেছেন? জানি না। কি করতে গেছেন? জানি না স্যার। পিস্তলটা আমার দিকে ওভাবে তাক করাবেন না। আপনারা আমায় মেরে ফেলতে পারেন, কিন্তু যে প্রশ্নের উত্তর আমার কাছে নেই তা কি করে দেব? প্রায় কি উনি এরকম বাইরে যান? হ্যাঁ। কখন ফেরেন? রাত ফুরাবার ঠিক আগে। ক্যাপ্টেন বাউমগার্টেন যুগপৎ হতাশ ও বিরক্ত হলেন। লোকটা বোধহয় ঠিকই বলেছে। লর্ড হয়তো সত্যি বাড়িতে নেই। কিছু লোককে প্রাসাদের সামনে আর কয়েকজনকে পেছনে পাহারা দিতে বলে তিনি আর সার্জেন্ট কাজের লোকটিকে সামনে রেখে বাড়ির ভেতরে ঢুকে পড়লেন। বাড়িটা সার্চ করা দরকার। ভয়ে কাঁপছিল লোকটি। তার হাতে ধরা মোমবাতির কাপা কাপা আলোয় বাড়ি সার্চ করা হলো। একতলার বিশাল রান্নাঘর থেকে শুরু করে দোতলার বিশাল খাওয়ার ঘর পর্যন্ত পুরো প্রাসাদ সার্চ করেও কোথাও কোনো জীবনের লক্ষণ পাওয়া গেল না। একদম উপরের চিলেকোঠায় ছিল মেরি, কাজের লোকটির স্ত্রী। বাড়িতে আর কোনো চাকর বাকর নেই এবং মালিকের কোনো চিহ্নও নেই। বেশ কিছুক্ষণ পরে
সার্চের ব্যাপারে সন্তুষ্ট হতে পারলেন ক্যাপ্টেন বাউমগার্টেন। বাড়িটা সার্চ করা সত্যিই কঠিন। সরু সরু সিঁড়ি, যাতে একজনই যেতে পারে। বাড়ির চতুর্দিকে গোলকধাঁধাময় অজস্র অলিন্দ। দেওয়ালগুলো এতই চওড়া যে পাশাপাশি ঘরগুলোও কার্যত সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন। বিশাল সাইজের ফায়ারপ্লেস, জানালাগুলো দেয়ালের মধ্যে প্রায় 6 ফুট ঢোকানো। বহু কষ্ট করেও কিন্তু ক্যাপ্টেন কোথাও কোনো গুপ্ত লুকানোর জায়গা খুঁজে পেলেন না। অবশেষে তিনি সার্জেন্টকে বললেন, আমার মাথায় একটা মতলব এসেছে। এই কাজের লোকটার সঙ্গে আমাদের একজন গার্ডকে রেখে দাও। লক্ষ্য রাখো, ও যেন কারো সঙ্গে কোনো রকম যোগাযোগ না করে। বাইরে যারা পাহারা দিচ্ছে তাদেরও বলে দাও, অতর্কিত আক্রমণ করার জন্য তৈরি থাকতে হবে। মনে হয় ভোরের আগেই পাখি বাসায় ফিরবে। ঠিক আছে, আমাদের বাকি লোকরা কি করবে? ওদের সবাইকে রান্নাঘরে গিয়ে খেয়ে নিতে বলো, আর তুমিও কিছু খেয়ে নাও। ঝড় বৃষ্টির রাত, বাইরে থাকার বদলে বাড়ির ভেতরে এসে পাহারা দেয় ঠিক হবে। আমি এই খাওয়ার ঘরেই বসছি। কোনো রকমের বিপদের আশ পেলেই আমায় ডাকবে। ক্যাপ্টেন পোর খাওয়া সৈনিক, শত্রু পরিবেষ্টিত অনেক পরিবেশেই আগেও রাত কাটিয়েছেন। কাজের লোকটিকে খাবার ও পানীয় আনতে বলে ফায়ারপ্লেসে আগুন জ্বালিয়ে তিনি আরামে রাত কাটাবার ব্যবস্থা করে ফেললেন। বাতিদানের 10টা মোমবাতি জ্বালালেন। ফায়ারপ্লেস থেকে কাঠ জ্বলার গন্ধ আর নীল ধোঁয়া বেরিয়ে আসছে। জানালার কাছে গিয়ে দেখলেন চাঁদ আবার মেঘের আড়ালে চলে গেছে। ঝেপে বৃষ্টি এসেছে, হাওয়ায় শুশু শব্দ। এর মধ্যেই খাবার ও পানীয় এসে গেল। সারাদিন ধকলের পর ক্যাপ্টেন ক্লান্ত ও ক্ষুধার্ত। সুতরাং তরোয়ার, হেলমেট ও বেল্ট সহ রিভলভার খুলে একটা চেয়ারের উপর রেখে তিনি খাওয়া দাওয়া সেরে নিলেন। তারপর পানীয়ের গ্লাসটা সামনে রেখে একটা চুরুট ধরিয়ে চেয়ারটা পেছনের দিকে হেলিয়ে আরাম করে বসলেন। মোমবাতির আলোর বৃত্তের বাইরে এই বিশাল খাওয়ার ঘরের অন্যান্য অংশের আলো ছায়ায় কেমন রহস্যময় লাগছিল। দুটো দেয়ালে কালো কাঠের প্যানেল আর দুটো দিকে পর্দা ঝুলানো, তাতে শিকারের ছবি। ফায়ারপ্লেসের ওপর বেশ কয়েকটা পারিবারিক শিল্ড রাখা, প্রতিটির উপর ক্রস। আগের প্রজন্মের 4জন কাউন্টের বিশাল অয়েল পেন্টিং ঝুলছে ফায়ারপ্লেসের উল্টো দিকের দেয়ালে। প্রত্যেকের নাক বাজ পাখির ঠোঁটের মতো, আর মুখমণ্ডলে এক ধরনের উগ্রতা। 4জনকে প্রায় দেখতে একই রকম। পোশাকের তফাৎ ছাড়া তাদের আলাদাভাবে চেনা কঠিন। এই 4জনের ছবি দেখতে দেখতে ঘরের আরামদায়ক উষ্ণতায় ঘুমে চোখ বুজে এলো ক্যাপ্টেনের। একটু পরেই তার মাথা ঝুলে পড়ল বুকের উপর। হঠাৎ একটা ছোট্ট আওয়াজ শুনে ক্যাপ্টেন তরাক করে উঠে পড়লেন। ঘুমের চোখে তার প্রথম মনে হল পেইন্টিংয়ের কোনো চরিত্র যেন ফ্রেম থেকে বেরিয়ে এসে তার সামনে দাঁড়িয়েছে। তারপরে ক্যাপ্টেন বুঝলেন তার এক হাত দূরে টেবিলের পাশে বিশাল চেহারার এক রক্ত মাংসের মানুষ দাঁড়িয়ে, স্থির, জলজলে দুটি চোখ ছাড়া, প্রায় মৃতের মতো স্তব্ধ। মানুষটির চুল কালো, গায়ের রং জলপাই পাতার মতো, থুতনির নিচে ছোচলো কালো দাড়ি, নাকটা বাজ পাখির ঠোঁটের মতো। গালের চামড়া কিছুটা কুঁচকে গেছে, কিন্তু চওড়া কাঁধ আর কবজির হাড় দেখে বোঝা যায় যে বয়স তার অপরিসীম শারীরিক শক্তিকে গ্রাস করতে পারেনি। হাত দুটো বুকের ওপর জড়ো করা, আর মুখে শীতল হাসি। না না না, আপনার অস্ত্রগুলো খোঁজার জন্য কষ্ট করবেন না। ক্যাপ্টেন খালি চেয়ারের দিকে আর চোখে তাকাতেই মানুষটি বলে উঠলেন, আপনি বোধহয় একটু অবিবেচক। যেই বাড়ির ভেতরটা এমন গোলকধাঁধার মতো, আর যেখানে এত গোপন জায়গা আছে, সেখানে আপনি এত নিশ্চিন্তে ঘুমাচ্ছিলেন। কেমন মজা দেখুন তো। আপনি যখন খাওয়া দাওয়া করছিলেন, তখন আমার 40জন লোক আপনার উপর নজর রাখছিল। এটা আবার কি করেছেন? ক্যাপ্টেন 2 হাতে ঘুষি পাকিয়ে এগুতেই আগন্তুক ডান হাতে রিভলভার ধরে বাঁ হাত দিয়ে ধাক্কা মেরে ক্যাপ্টেনকে আবার চেয়ারে বসিয়ে দিলেন। চুপ করে বসে থাকুন। আপনার লোকজনের ব্যাপারে ভাবতে হবে না, ওদের ব্যবস্থা হয়ে গেছে। এখন আর আপনার অধীনস্থ কোনো দল এখানে নেই। সুতরাং এখন খালি নিজের কথায় ভাবুন। কি নাম আপনার? আমি 24 নম্বর পোস্টেন রেজিমেন্টের ক্যাপ্টেন বাউমগার্টেন। বেশ ভালোই ফার্সি বলছেন দেখছি। অবশ্য একটু জার্মান সুলভ টান আছে উচ্চারণে। আশা করি জানেন আমি কে। আপনি এই প্রাসাদের মালিক, কাউন্ট ইউস্তাস। ঠিক ধরেছেন। আমার বাড়িতে এসে আপনার সঙ্গে দেখা বা একটু কথাবার্তা না হলে
খুব দুর্ভাগ্যের ব্যাপার হতো। এর আগে বহু জার্মান সৈনিকের সঙ্গে যোগাযোগ হয়েছে, কিন্তু এই প্রথম একজন আর্মি অফিসারের মুখোমুখি হলাম। আপনাকে অনেক কিছু বলার আছে। ক্যাপ্টেন চেয়ারে চুপ করে বসে রইলেন। কাউন্টের কথা এবং ব্যবহারের মধ্যে এমন একটা কিছু ছিল যে ক্যাপ্টেন তার শির দ্বারায় একটা অজানা আশঙ্কার শিরশিরানি টের পেলেন। তার অস্ত্রশস্ত্র আশেপাশে কোথাও দেখতে পেলেন না। তাছাড়া কাউন্টের বিশাল আকৃতি ও শক্তির কাছে তিনি যেন শিশু, যেটা একটু আগেই ক্যাপ্টেন বুঝতে পেরেছেন। কাউন্ট হঠাৎ মদের বোতলটা আলোর দিকে তুলে বললেন, সি পিয়েরে, আপনাকে এই অতি সাধারণ ওয়াইনটা দিয়েছে? কি লজ্জার কথা বলুন তো। না না, আরও একটু ভালো কিছু আনা যাক। কাউন্টের জ্যাকেটের গলার কাছে ঝোলানো একটা হুইসেল, সেটা তিনি বাজালেন। সেই কাজের লোকটি তৎক্ষণাৎ ঘরে এসে হাজির হল। 15 নম্বর বিন থেকে পুরনো একটা ভালো ওয়াইন নিয়ে এসো। কাউন্ট আদেশ দেওয়ার খানিক পরেই পিয়েরে অতি সন্তর্পণে একটা বোতল নিয়ে এলো। কাউন্ট তার কাছ থেকে দুটো গিলাস ভরলেন। নিন, খান। আমার সংগ্রহের সবথেকে ভালো ওয়াইনের মধ্যে একটি। খান, আনন্দ করে খান। মাংস, গলদা চিংড়ি এসবও আছে। কিছু আনাবো নাকি? আর একবার একটু ভালো করে ডিনার করুন, বললেন কাউন্ট। ক্যাপ্টেন ঘাড় নেড়ে অসম্মতি জানালেন, তবে ওয়াইনের গ্লাসটা শেষ করলেন। গ্লাসটা আবার ভরে দিয়ে কাউন্ট বললেন, আমার বাড়ির সবকিছুই আপনার জন্য, আপনি চাইলেই হলো। যাই হোক, আপনি ওয়াইনটা খেতে থাকুন, আর আমি আপনাকে একটা গল্প বলি। গল্পটি কোনো জার্মান অফিসারকে বলার জন্য আমি বড়ই উৎসুক ছিলাম। আমার একমাত্র সন্তানকে নিয়ে এই গল্প। ও যুদ্ধবন্দী হয়ে পালাতে গিয়ে মারা গেছে। গল্পটি বিচিত্র, এবং আপনাকে আমি হলফ করে বলতে পারি, এ গল্প আপনি জীবনেও ভুলতে পারবেন না। আমার ছেলেটা বড় ভালো ছিল ক্যাপ্টেন, গোলন্দাজ বাহিনীতে অফিসার, ওর মায়ের গর্ব। ওর মৃত্যুর খবর আসার 1 সপ্তাহের মধ্যে ওর মা মারা যান। মৃত্যুর খবরটা এনেছিল ওরই এক সহকর্মী, যে পালাতে পেরেছিল। ও যা বলেছিল সেটাই আপনাকে বলতে চাই। 4 আগস্ট আমার ছেলে উইনসেনবুর্গে ধরা পড়ে। যুদ্ধবন্দীদের কয়েকটা দলে ভাগ করে জার্মানরা তাদের বিভিন্ন জায়গায় পাঠায়। আমার ছেলেকে 5 তারিখে যে গ্রামে নিয়ে যাওয়া হয়, সেখানকার জার্মান অফিসার ওদের সঙ্গে ভদ্র ও সদয় ব্যবহার করেন। ওই জার্মান অফিসার আমার ক্ষুধার্ত সন্তানকে খাবার দেন, সঙ্গে 1 বোতল ভালো ওয়াইন দেন, যেমন আমি আপনাকে দিলাম। উনি আমার ছেলেকে নিজের বাক্স থেকে একটা চুরুটও দেন। নেবেন নাকি একটা চুরুট? ক্যাপ্টেন মাথা ঝাঁকিয়ে না বললেন। কাউন্টের মুখে শীতল হাসি আর জলজলে চোখ দেখে তার ভয় করছিল। ওই জার্মান অফিসার আমার ছেলের সঙ্গে খুবই ভালো ব্যবহার করেছিলেন, কিন্তু পরের দিন ওদের অন্য একটা গ্রামে নিয়ে যাওয়া হয়। জানেন ক্যাপ্টেন, দুর্ভাগ্যবশত এই নতুন জায়গার জার্মান অফিসারটি ছিল গুন্ডা প্রকৃতির ও অত্যন্ত বদ। সে যুদ্ধবন্দীদের সঙ্গে খুব দুর্ব্যবহার করত, আর কারণে অকারণে তাদের অপমান করত। একদিন রাতে তার অপমানের বিরুদ্ধে আমার ছেলে উচিত জবাব দিতেই ওই বদমাইশ জার্মান অফিসার তার চোখের উপর ঘুষি মারে, ঠিক এইরকম করে। ঘুষির আওয়াজে সারা ঘরটা যেন ঝনঝন করে উঠল। ক্যাপ্টেন বাউমগার্টেনের মাথা ঝুলে পড়ল বুকের ওপর, আর তিনি মুখে হাত চাপা দিতেই হাতের ফাঁক দিয়ে রক্তের ধারা বেরিয়ে এলো। কাউন্ট আবার ধীরে সুস্থে তার চেয়ারে গিয়ে বসলেন। ওই ঘুষিতেই আমার ছেলের মুখটা বিকৃত হয়ে যায়, আর সেই পাষণ্ড জার্মান তাই নিয়ে আমার ছেলেকে ব্যঙ্গ বিদ্রুপ করত। ক্যাপ্টেন, আপনাকেও এখন দেখতে বেশ হাস্যকর লাগছে। আপনাকে এখন দেখলে আপনার কর্নেল নিশ্চয়ই ভাববেন যে কোথাও দুষ্টুমি করতে গিয়ে আপনি মার খেয়ে এসেছেন। যাই হোক, গল্পতে ফেরা যাক। আমার ছেলে তখন কপর্দকশূন্য। তাই দেখে একজন দয়ালু জার্মান মেজর ওকে 10টি স্বর্ণমুদ্রা কোনোরকম কিছু বন্ধক ছাড়াই ধার দেন। আমি সেই মেজরকে চিনি না, তাই এই 10টি স্বর্ণমুদ্রা ক্যাপ্টেন আপনার মাধ্যমে আমি ফেরত দিলাম। এগুলো গ্রহণ করুন। সেই দয়ালু জার্মান মেজরের কাছে আমি চিরকৃতজ্ঞ থাকব। ওই গুন্ডা প্রকৃতির অফিসারটি ইতিমধ্যে যুদ্ধবন্দীদের নিয়ে একটার পর একটা নতুন জায়গায় যাচ্ছিল। আমাদের বংশের কেউ কখনো কোনো অপরাধে মাথা নুয়ে সহ্য করে না, তাই আমার ছেলের উপর সেই পাষণ্ডের অত্যাচার চলতেই থাকল। সে আমার ছেলেকে কখনো হাত দিয়ে মারত, কখনো লাথি মারত, আবার কখনো বা তার গোফের চুল টেনে ছিঁড়ত। এইভাবে ক্যাপ্টেন বাউমগার্টেন যন্ত্রণায় ছটফট করতে লাগলেন।
কিন্তু বিশালাকার এই মানুষটির ক্রমান্বয়ে আঘাতের সামনে তিনি অসহায়। শেষে অর্ধচেতন ও প্রায় অন্ধ অবস্থায় তিনি যখন কোনো ক্রমে উঠে দাঁড়ালেন, কাউন্ট আবার ধাক্কা মেরে তাকে সেই চেয়ারেই বসিয়ে দিলেন। নিষ্ফল রাগে ও অপমানে ক্যাপ্টেন ফুঁপিয়ে কেঁদে ফেললেন। আমার ছেলেটাও অপমানে এরকম আপনার মতো কেঁদে ফেলত, বললেন কাউন্ট। ভেবে দেখুন, উদ্ধত ও নির্দয় শত্রুর বিরুদ্ধে কিছুই করতে না পারার অসহায়তা কি নিদারুণ। আমার ছেলের মুখ বিকৃত রক্তাক্ত অবস্থায় দেখে একজন জার্মান সেপাই ওর মুখে ব্যান্ডেজ করে দেয়। আপনারও দেখছি চোখ থেকে রক্তপাত হয়েছে। আমার এই সিল্কের রুমালটা দিয়ে আপনার ক্ষতস্থানটা কি বেঁধে নেবেন? কাউন্ট ঝুঁকতেই ক্যাপ্টেন এক ঝটকায় তার হাত সরিয়ে নিলেন। তোমার মতো পাষণ্ডের অত্যাচার আমি সহ্য করতে পারি, কিন্তু অসহ্য তোমার এই ভণ্ডামি। বিকৃত গলায় চেঁচিয়ে উঠলেন ক্যাপ্টেন। কাঁধ ঝাঁকিয়ে কাউন্ট বললেন, ঘটনাগুলো আমি খালি ক্রমানুসারে বলে যাচ্ছি। আমি প্রতিজ্ঞা করেছিলাম, প্রথম যে জার্মান অফিসারের সঙ্গে আমার দেখা হবে তাকে সবকিছু বলবো। কত অবধি যেন বলেছি? হ্যাঁ, সেই দয়ালু জার্মান সেপাইয়ের কথা পর্যন্ত। খুব খারাপ লাগছে যে আপনি আমার হাত থেকে প্রাথমিক চিকিৎসাটুকুও করাতে চাইছেন না। যাই হোক, আমার ছেলেকে এরপর 15 দিন বন্দি রাখা হয়। সব থেকে খারাপ লাগতো যখন ও কুঠুরির জানালার কাছে সন্ধ্যার সময় চুপচাপ বসে থাকত আর জার্মান সেপাইরা ওকে নিয়ে ব্যঙ্গ করত, যেন ও একটা রাস্তার কুকুর। আপনিও আপাতত যেভাবে বসে আছেন তা নিয়ে ব্যঙ্গ করা যায়, তাই না? চুপ করে বস ওই চেয়ারে, কুকুর কোথাকার। হ্যাঁ, দিন 15 বন্দি থাকার পর আমার ছেলে আর ওর বন্ধু পালালো। কত বিপদের সামনে যে ওরা পড়েছিল, কত কষ্ট করতে হয়েছিল ওদের, সেসব এখন বলে লাভ নেই। ওরা কৃষকের ছদ্মবেশে রাতের পর রাত হেঁটে জার্মানদের অধিকৃত জায়গার শেষ প্রান্তে গিয়ে পৌঁছেছিল। মুক্তি যখন মাত্র আর 1 মাইল দূরে, তখন জার্মানিদের এক টহলদারি সেনাদলের হাতে ওরা ধরা পড়ে গেল। তীরে এসে তরি ডুবা একেই বলে, তাই না? কাউন্ট এবার হুইসেলটা দুবার বাজালেন। 3 জন রুক্ষ দর্শন চাষাভুষা গুছের লোক ঘরের মধ্যে চলে এলো। মনে করুন এই 3 জন আমার টহলদার সেনা, বললেন কাউন্ট। যে জার্মান ক্যাপ্টেনের কাছে আমার ছেলে ও তার বন্ধুকে নিয়ে যাওয়া হলো, তিনি বিনা বিচারে ওদের ফাঁসির হুকুম দিলেন। ওদের অপরাধ, ওরা ফরাসি সৈনিক হওয়া সত্ত্বেও বেসামরিক পোশাকে জার্মানি অধিকৃত জায়গায় ধরা পড়েছে। যা, ওই মাঝখানের কড়িকাঠটা ব্যবহার কর, ওটা বেশ শক্তপোক্ত। তারপর ক্যাপ্টেনকে তার চেয়ার থেকে উঠিয়ে টানতে টানতে ঘরের মাঝখানে নিয়ে যাওয়া হলো। তার মাথার ঠিক ওপরেই ফাঁস দেওয়ার একটা মোটা দড়ি ঝোলানো। ফাঁসটা ক্যাপ্টেনের মাথার উপর দিয়ে গলিয়ে দেওয়া হলো। তিনি গলায় দড়ির কর্কশ ভাব অনুভব করতে পারছিলেন। সেই 3 জন লোক দড়ির এক প্রান্ত ধরে কাউন্টের আদেশের অপেক্ষায় রইলেন। ক্যাপ্টেন বাউমগার্টেনের মুখ বিবর্ণ, কিন্তু তবুও তিনি শক্ত থাকার চেষ্টা করছিলেন। হাত দুটো বুকের উপর আড়াআড়ি করে রেখে নির্বিকারভাবে কাউন্টের দিকে তাকিয়ে রইলেন। আপনি এখন মৃত্যুর মুখোমুখি। আপনার ঠোঁট দেখেই বুঝতে পারছি যে আপনি প্রার্থনা করছেন। আমার ছেলেও মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে প্রার্থনা করেছিল। সেই সময় হঠাৎ এক পদস্থ জার্মান অফিসার এসে পড়লেন। তিনি শুনতে পান যে আমার ছেলে ওর মায়ের জন্য প্রার্থনা করছেন। অফিসার নিজেও সন্তানের পিতা। তিনি সবাইকে বাইরে যেতে বলে 2 বন্দীর কাছে গেলেন। আমার ছেলে ওকে সবকিছু খুলে বলল। এও জানালো যে সে তার বৃদ্ধ পিতামাতার একমাত্র সন্তান, তার মা অসুস্থ। স্নেহপ্রবণ মহান সেই জার্মান অফিসার তখনই ওর গলার ফাঁসির দড়িটা খুলে দিলেন, যেমন আপনার দড়িটা আমি খুলে দিলাম। তারপর উনি আমার ছেলের 2 গালে পরম স্নেহের চুম্বন করলেন। আমিও ক্যাপ্টেন তোমাকে সেইভাবেই চুম্বন করলাম। শেষে উনি আমার ছেলেকে চলে যেতে বললেন, যেমন আমিও তোমাকে এখন চলে যেতে বলছি। আমার ছেলে ফেরার পথে অসুস্থ হয়ে মারা যায়, কিন্তু ক্যাপ্টেন, সেই মহান জার্মান অফিসারের সমস্ত আশীর্বাদ যেন তোমায় রক্ষা করে। তারপরে ক্যাপ্টেন বাউমগার্টেন আহত রক্তাক্ত অবস্থায় ক্ষতচিহ্ন আঁকা মুখ নিয়ে টলতে টলতে কালো প্রাসাদের বাইরে বেরিয়ে এলেন, ঝড়ো হাওয়া আর বৃষ্টিতে ভরা সেই দুরন্ত শীতের ভোরে। ধন্যবাদ। এই ছিল আমাদের আজকের গল্প, স্যার আর্থার কোনান ডয়েলের কালো প্রাসাদের মালিক। আশা করি গল্পটি ভালো লেগেছে। যদি গল্পটি ভালো লাগে তবে আমাদের চ্যানেল চিরায়ত সাহিত্যকে লাইক, কমেন্টস
ও সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।